দুই ভাগে ভাগ হচ্ছে মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন। ওষুধ ও প্রসাধনী আলাদা হওয়ার সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া। তীব্র শীত আসার আগেই আয়ারল্যান্ডে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ ও মৃত্যু। হাসপাতালে রোগীর চাপ খতিয়ে কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে কাতার। এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন ঘিরে বিভিন্ন দেশে নানা প্রস্তুতি সাজানো হচ্ছে গির্জা, ভিড় করছেন দর্শনার্থীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বহুল প্রতীক্ষিত ভার্চুয়াল আলোচনার মাধ্যমে ওয়াশিংটন বেইজিং সম্পর্কে নতুন দ্বার উন্মোচনের আশা দেখছেন বিশ্লেষকরা। বৈঠকে দেশ দুটির মধ্যে চলমান প্রতিযোগিতা যেন সংঘাতে রূপ না নেয় সেজন্য নীতিগত সীমারেখা তৈরির প্রস্তাব দেন জো বাইডেন। দীর্ঘদিন ধরেই দ্বিপক্ষীয় নানা ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন চলছে চীন ও যুক্তরাষ্ট্রের। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে তাইওয়ান ও তালেবান সহ একাধিক বিষয়ে ক্রমাগত সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে দেশ দুটি। তবে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে স্থানীয় সময়ে মঙ্গলবার বহুল প্রতীক্ষিত এক ভার্চুয়াল আলোচনায় বসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকে দুই দেশের মধ্যে চলমান প্রতিযোগিতা যাতে সংঘাতে রূপ না নেয় সেজন্য নীতিগত সীমারেখা তৈরির প্রস্তাব দেন জো বাইডেন। বিশ্লেষকরা বলছেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের চেয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে ওয়াশিংটন বেইজিং সম্পর্কে নতুন দ্বার উন্মোচিত হবে। সীমান্তে চলমান উত্তেজনাও অনেকটাই নিরসনের পথে। আমরা লক্ষ্য করেছি একে অপরকে উষ্ণ শুভেচ্ছা জানানোর মাধ্যমে দুই নেতা সম্মেলনের শুরু করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো ভার্চুয়াল মিটিং এর প্রস্তাবের বিষয়টি প্রথম আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। চীনের জন্য এটি নিঃসন্দেহে সবুজ সংকেত। সংঘাত থেকে বাঁচতে সীমারেখা তৈরির প্রস্তাবে দেশ দুটির মধ্যে আগের চেয়ে আরো ভালো সম্পর্ক তৈরি হবে। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করতে দুই নেতার আলোচনা দরকার ছিল। এছাড়াও বৈঠকে বাণিজ্য, মানবাধিকার এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন দুই নেতা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। কোভিডের টিকা ও ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে তাক লাগানো মার্কিন প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। ওষুধ ও প্রসাধনী দুটি ভাগ হওয়ার সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সেবার মান বাড়াতেই এমনটি করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু এজন্য গুনতে হবে অন্তত $100 কোটি। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত জনসন অ্যান্ড জনসনের সদর দপ্তর। 1886 সালে মার্কিন এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। এবার দুটি ভাগে ভাগ হতে চলেছে বিশাল এই কোম্পানি। ওষুধ ও প্রসাধনী দুটি ভাগে ভাগ হওয়ার কথা ইতিমধ্যে খবরের শিরোনাম হয়েছে, যাতে অনেক মার্কিন নাগরিকই খুশি। জনসন অ্যান্ড জনসন ভাগ হলে তা শেয়ার হোল্ডারদের জন্য সুবিধা বয়ে আনবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কর্তৃপক্ষ চায় দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা করে সেবা দিতে। করোনাকালে জনসনের ওষুধের অর্থাৎ টিকার চাহিদা বেড়েছে, কিন্তু কমেছে প্রসাধনী পণ্যের চাহিদা। তাই আলাদা দুটি প্রতিষ্ঠান করে মুনাফা ভাগ করতে চায় কর্তৃপক্ষ। জনসন অ্যান্ড জনসনের নামে থাকবে বৃহত্তর ফার্মাসিউটিক্যাল এবং মেডিকেল ডিভাইস ব্যবসা। এই বিভাগগুলো সাম্প্রতিক 3 মাসে প্রায় $1300 কোটি আয় করেছে। অপরদিকে প্রতিষ্ঠানের অধীনে থাকবে টাইলেনল, লিস্টারিন এবং ব্যান্ড এইডের মতো সুপরিচিত গৃহস্থালী ব্র্যান্ডগুলো। এই বিভাগটি সাম্প্রতিক ত্রৈমাসিকে প্রায় $3.7 বিলিয়ন আয় করেছে। প্রতিষ্ঠানের ঘোষণায় এটিকে দ্য নিউ কনজিউমার হেলথ কোম্পানি নামে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণার পর পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দর 1.2% বেড়েছে। বর্তমানে জনসন অ্যান্ড জনসনের মার্কেট ভ্যালু প্রায় $450 কোটি। তবে শঙ্কার কথা হলো এই বিভক্তির জন্য খরচ পড়বে $100 কোটি। নতুন করে বসতে পারে ট্যাক্সও। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। তীব্র শীত আসার আগেই আয়ারল্যান্ডে করোনায় সংক্রমণ বাড়ছে দ্রুত গতিতে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুহার। আইসিইউতে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
করোনার চতুর্থ ঢেউ শুরু হয়ে গেছে আয়ারল্যান্ডে। গেল এক বছরের আক্রান্তের রেকর্ড ভেঙে এখন প্রতিদিনই ঘটছে নতুন নতুন রেকর্ড। কয়েক মাস আগেও দেশটির করোনা পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে, খুলে দেওয়া হয়েছিল রেস্টুরেন্ট, পানশালাগুলো। তবে সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় এখন থেকে রাত 12টার মধ্যে এগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছে প্রশাসন। আগামী দিনে আসতে পারে আরো কঠোর বিধিনিষেধ। পূর্ণ লকডাউনে যাওয়ার শঙ্কাও রয়েছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর হারও বাড়ছে। আইসিইউতেও করোনা রোগীর সংখ্যা গেল এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্যকর্মীদের মধ্যেও সংক্রমণ ছড়িয়ে পড়ছে। গেল 2 সপ্তাহে প্রায় 900 স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে সব ধরনের জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। সংক্রমণের হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় স্বস্তিতে নেই প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ডে প্রচন্ডভাবে করোনা রোগী বাড়তেছে। বর্তমানে হাসপাতাল আইসিইউতে যত রোগী আছে, বিগত 10 মাস আগেও এত রোগী ছিল না। আয়ারল্যান্ডে 98% সেকেন্ড ডোজ দেওয়া হয়ে গেছে। তারপরেও গত এক বছর থেকে যতটা সংখ্যা বেড়েছিল তার থেকে গত 2 সপ্তাহে অনেক বেশি বেড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করছে আয়ারল্যান্ড। আমাদের হাসপাতালগুলোতে কোভিড রোগীর কারণে আইসিইউতে প্রচন্ড পরিমাণে ব্যাক পেতে হচ্ছে আমাদের ডক্টরদের। এখন থেকে 50 বছর বয়সীদের দেওয়া হবে বুস্টার ডোজ। আগে যা পেতেন কেবল 60 ব্যক্তিরা, দ্রুতই আরো কম বয়সীদেরও বুস্টার ডোজের আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। দিন যতই যাচ্ছে করোনা সংক্রমণ ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে আয়ারল্যান্ডে। আক্রান্তের অতীতের সকল রেকর্ড ভেঙে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। আসছে তীব্র শীতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। সতর্কতার এখনই সময়। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কাতারের বাংলাদেশি মালিকানাধীন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা। দেশে ছুটি কাটাতে আসার জন্য প্রতিদিনই প্রতিষ্ঠানগুলোতে টিকিটের জন্য ভিড় করছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। দীর্ঘদিনের করোনার ক্ষয়ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন ট্রাভেল ট্যুরিজমের ব্যবসা প্রতিষ্ঠানগুলো। করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে নতুন করে চালু হয়েছে। ট্রাভেল ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোতে প্রতিদিনই টিকিটের জন্য ভিড় করছেন ছুটি কাটাতে দেশে আসতে চাওয়া প্রবাসী বাংলাদেশিরা। করোনাকালে হওয়া লোকসান কাটিয়ে লাভের মুখ দেখার প্রত্যাশা ব্যবসাটির সঙ্গে সংশ্লিষ্টদেরও। অনেকগুলো প্রতিষ্ঠান নতুন নতুন স্থাপন হতেছে, বিশেষ করে ট্যুরিজম ক্ষেত্রে আমরা আসলে অনেক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা চাইবো সমস্ত বাংলাদেশি কাস্টমারকে বিশেষ করে ভালো সুবিধা দেওয়ার জন্য। সবকিছু স্বাভাবিক হয়ে আসছে, আর এই সময়ে এসে আমরা আমাদের প্রতিষ্ঠান চালু করছি। এই উপলক্ষে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে যাচ্ছি। টিকিট বা আনুষঙ্গিক নিতে অনেক ইজি হইতেছে। প্রথমত আমাদের পাশাপাশির সমস্যাটা এখানে থাকতেছে না। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ট্রাভেল ট্যুরিজমের ব্যবসায় নামছেন অনেকে। 2022 বিশ্বকাপ ফুটবলে আমাদের ইনশাল্লাহ এটা লক্ষ্য রেখে ব্যবসা বাণিজ্য আরো উন্নতির দিকে আরো ভালো হবে এই আশা ব্যক্ত করছি। আর সব বাংলাদেশি ভাইদেরকে আমার ট্রাভেলসে আসার জন্য আমি অনুরোধ করছি। স্পেশাল ডিসকাউন্ট থাকবে সবার জন্য। দীর্ঘদিনের করোনার ভয়ভীতি কাটিয়ে দেশে ছুটি কাটাতে আসার জন্য ব্যস্ত কাতার প্রবাসী বাংলাদেশিরা। ট্রাভেল ট্যুরিজমের প্রতিষ্ঠানগুলো থেকে মিলছে বিশেষ মূল্য ছাড়ও। সময় সংবাদ, কাতার। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, তীব্র বায়ু দূষণে ভারতের নয়াদিল্লিতে বেড়েছে বায়ু বিশুদ্ধকরণ মেশিন বিক্রি। নার্সারি থেকে গাছ কিনতে ভিড় করছেন নগরবাসী। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। উৎসব ঘিরে এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে চলছে উদযাপনের প্রস্তুতি। রং বেরঙের আলোকসজ্জা ও নানাভাবে সাজানো হচ্ছে বিভিন্ন গির্জা ও ঐতিহাসিক স্থান। আর এই দৃশ্য উপভোগে এখন থেকেই ভিড় করছেন দর্শনার্থীরা। গ্যালিলি সমুদ্রে নৌকায় সান্তা ক্লজ, যে সমুদ্রের বুকে প্রায় 2000 বছর আগে হেঁটেছিলেন যীশু খ্রিস্ট। তাই এটিকে পবিত্র ভূমি বলে মনে করেন জেরুজালেমবাসী। মূলত এটি একটি ইভেন্টের অংশ, আয়োজন করেছে জেরুজালেম কর্তৃপক্ষ। I tried to go against Corona
গ্যালিলি সমুদ্র থেকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। শিশুরা জানে না এখন বিশ্বজুড়ে কি হচ্ছে। আমি চাই করোনা না থাকুক। আমাদের সবাইকে একটি সুন্দর আনন্দময় জীবন ফিরিয়ে আনতে কাজ করতে হবে। দরজায় কড়া নাড়ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এই উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে দিনটি উদযাপনের প্রস্তুতি। বর্ণিল আলোকসজ্জায় সাজানো হচ্ছে বিভিন্ন দেশের গির্জা ও ঐতিহ্যবাহী স্থাপনাগুলো। ক্রিসমাস ট্রিতেও দেখা মিলছে নানা রঙের আলোর ঝলকানি। বড়দিনের উৎসবকে ঘিরে নানা সাজে সেজেছে লন্ডনের কিউ শহর। ঝকমকে আলোয় সজ্জিত করা হয়েছে দেশটির ঐতিহ্যবাহী বোটানিক্যাল গার্ডেন। ব্যবহার করা হয়েছে অন্তত 1 লাখের মতো নানা রঙের বৈদ্যুতিক বাতি। এরই মধ্যে বাগানটি দেখতে সেখানে ভিড় করছেন দর্শনার্থীরা। এদিকে করোনা মহামারীর উদ্বেগের মধ্যেই বড়দিনের প্রস্তুতি নিচ্ছে ফ্রান্সের প্যারিসিয়ানরা। ফ্রান্সে বর্তমানে করোনার প্রকোপ আবারও বাড়তে শুরু করেছে। লকডাউনের আওতায় আনা হতে পারে বেশ কয়েকটি অঞ্চল। এর মধ্যেই বড়দিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন সেখানকার বাসিন্দারা। শহরটির স্টোরগুলো সাজানো হয়েছে নানা অবয়বের পুতুল দিয়ে। সেগুলো দেখতে ছুটে আসছেন শহরবাসী। যে কোনো সময় আমরা আবারও লকডাউনের আওতায় আসতে পারি, তাই এখনই বড়দিন উপলক্ষে কি ধরনের প্রস্তুতি চলছে তা দেখতে এসেছি। 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে বড়দিন পালিত হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে তীব্র বায়ু দূষণের কারণে বেড়ে গেছে বায়ু বিশুদ্ধকরণ মেশিনের বিক্রি। এছাড়া বাড়ির ভেতরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে বিভিন্ন নার্সারি থেকে গাছ কিনতে ভিড় করছেন নগরবাসী। এর আগে বায়ু দূষণ পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ায় সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। দীপাবলি উৎসবের পর থেকেই বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে দিল্লির বাতাস। তীব্র বায়ু দূষণের কারণে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না দিল্লিবাসী। দিশেহারা নগরবাসী এখন বিশুদ্ধ বায়ুর খোঁজে ছুটছেন বিভিন্ন নার্সারিতে। ঘরের ভেতর অক্সিজেন বাড়াতে সেখানে গাছ কিনতে ভিড় করছেন তারা। গবেষণায় দেখা গেছে বিশুদ্ধ অক্সিজেন সরবরাহে কার্যকর ভূমিকা রাখে ইনডোর প্ল্যান্ট। এ কারণেই ঘরের ভেতর সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বিশুদ্ধ অক্সিজেন পেতে ইনডোর প্ল্যান্ট শুরু করেছেন অনেকে। আমার একটা ছাদ বাগান আছে। বায়ু দূষণ বাড়ায় সেটাকে আরো ভালো করে সাজানোর উদ্যোগ নিয়েছি। এখানকার নার্সারিতে ভালো ভালো গাছ রয়েছে, সেগুলো কিনতে এসেছি। বাসার জন্য কিছু গাছ কিনতে এসেছি। যেভাবে দূষণ বাড়ছে তাতে বেঁচে থাকাটা কষ্টকর হচ্ছে। ইনডোর প্ল্যান্ট করলে হয়তো রুমের ভেতর অন্তত মন ভরে নিঃশ্বাস নিতে পারবো। শুধু ইনডোর প্ল্যান্ট নয়, তীব্র বায়ু দূষণের কবল থেকে বাঁচতে এয়ার পিউরিফাইং মেশিন কিনছেন কেউ কেউ। দীপাবলি উৎসবের পর ইলেকট্রনিক এয়ার পিউরিফাইং মেশিনের বিক্রি ব্যাপক হারে বেড়ে গেছে বলে জানান ব্যবসায়ীরা। এর আগে দিল্লি কর্তৃপক্ষ বায়ু দূষণ পরিস্থিতি ক্রমাগত খারাপ হওয়ার কারণে সব স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। আগামী 21শে নভেম্বর পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজও নিষিদ্ধ করা হয়েছে। তবে পরিবহন এবং প্রতিরক্ষা সম্পর্কিত প্রকল্পগুলোর কাজ এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এছাড়া দিল্লির 11টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালিতে যাত্রা শুরু করলো জাতীয় অনলাইন প্ল্যাটফর্ম। দেশটির প্রায় 8000 কাউন্সিল অফিসে ভিন্ন ভিন্ন ওয়েবসাইটের তথ্য একত্রে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চালু হলো প্ল্যাটফর্মটি। দেশটিতে বসবাসরত প্রায় 6 কোটি ইতালীয় নাগরিকের পাশাপাশি 50 লক্ষাধিক বিদেশিও পাবেন এর সুবিধা। সহজেই প্রয়োজনীয় সনদপত্র ও তথ্য সংগ্রহ এবং ভুল সংশোধন করা যাবে ওয়েবসাইট থেকে। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের তথ্য, ছবিতে বিস্তারিত। ইতালিতে বসবাসরত প্রায় 6 কোটি ইতালীয় নাগরিকের পাশাপাশি 50 লক্ষাধিক বিদেশি নাগরিকের জন্ম, মৃত্যু, বিয়ে, বসবাসের ঠিকানা, নাগরিকত্ব এবং সিভিল স্ট্যাটাস সার্টিফিকেট সংগ্রহ করতে কিংবা কোনো নামের ভুল সংগ্রহ করতে এতদিন প্রত্যেককে নিজ জেলার কমিউনে বা কাউন্সিল অফিসে যেতে হতো। ইতালির বাইরে থেকে তা সংগ্রহ করার কোনো উপায় ছিল না। সার্টিফিকেট সংগ্রহে নানা ভোগান্তির শিকার হতেন নাগরিকরা। এই সমস্যা নিরসনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 15ই নভেম্বর থেকে যাত্রা শুরু করেছে জাতীয় অনলাইন প্ল্যাটফর্ম।
ইতালির আইন অনুযায়ী প্রতিটি সনদপত্রের মেয়াদ থাকে সর্বোচ্চ 6 মাস। মেয়াদ শেষে পুনরায় একই সার্টিফিকেট সংগ্রহ করতে নির্দিষ্ট কাউন্সিল অফিসে যেতে হতো। এখন থেকে তা বিশ্বের যে কোনো স্থান থেকে সংগ্রহ করা যাবে। তবে এই ওয়েবসাইটটির সুবিধা পেতে পাবলিক ডিজিটাল আইডেন্টিটি সিস্টেম বা ন্যাশনাল সার্ভিস কার্ডের প্রয়োজন হবে। ইতালিয়ান সরকারের নেওয়া পদক্ষেপের ফলে আমরা প্রবাসীরা সবথেকে বেশি উপকৃত হব, কারণ এর মাধ্যমে বাংলাদেশে এবং ইতালিতে বসে ইতালির যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে আমরা হাতে পেতে পারি। এই সুবিধা আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন পাবে। বর্তমানে কমিউনিটিতে গেলে আমাদের দীর্ঘক্ষণ লাইন অপেক্ষা করতে হয় এবং কোভিডের কারণে আমরা অনেক সার্টিফিকেট উঠাতে পারিনি, এবং ইতালিয়ান সরকারের নেওয়া পদক্ষেপের ফলে আমরা অনলাইনের মাধ্যমে যে কোনো ধরনের সার্টিফিকেট কম্পিউটার দ্বারা প্রিন্ট করতে পারবো। এজন্য ইতালিয়ান সরকারকে অনেক ধন্যবাদ। জাতীয় অনলাইন প্ল্যাটফর্মটি দেশটিতে স্থায়ীভাবে বসবাসরত ইতালীয় ও বিদেশি নাগরিকদের তথ্যের অধিক নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সময় সংবাদ, ইতালি। দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভিলিয়নে বাণিজ্যিক সেমিনারে সম্ভাবনাময় বাংলাদেশকে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশের তৈরি ক্ষুদ্র প্রযুক্তি বিশ্বব্যাপী জনকল্যাণে বিপ্লব ঘটাবে বলে আশা তার। শিবলি আল সাদিকের রিপোর্ট। আরব আমিরাতের দুবাইয়ে অন্তর্ভুক্তিমূলক ব্রেক থ্রু ইনোভেশন গ্লোবাল সাউথের অভিজ্ঞতা শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সেমিনারে বুধবার প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বাংলাদেশ সরকার এবং উন্নয়নশীল বিশ্ব কিভাবে একাডেমিক, শিল্প এবং তৃণমূল উদ্ভাবকদের একত্রিত করছে এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত সমস্যাগুলো সমাধানের জন্য প্রযুক্তি ব্যবহার করছে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে সেমিনারে। এবারের সিগনিফিকেন্সটা একদমই আলাদা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর একটা মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ অংশগ্রহণ করছে। এই কারণে এবারের এই এক্সপোর বাংলাদেশ প্যাভিলিয়নটি এ পর্যন্ত যতগুলি এক্সপো হয়েছে এরকম স্ট্যান্ড অ্যালোন প্যাভিলিয়ন কিন্তু এবারই প্রথম। এক্সপোতে আসার পরে এবং বাংলাদেশের অনেক প্রেজেন্টেশনগুলো দেখানো হয়েছে এবং বাংলাদেশের নতুন যে 100টি ইকোনমিক জোন হতে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেটা ইন্টারন্যাশনালি ইন ফিউচারে বাংলাদেশের একটা গার্মেন্টসের পরে এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে ডেভেলপ হতে যাচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি এবং দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের সহযোগিতায় A2I ইনোভেশন ল্যাব আয়োজিত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এবং সঞ্চালনা করেন A2I এর প্রকল্প পরিচালক ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। দুবাই এক্সপোর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে। সম্ভাবনাময় বাংলাদেশকে এই সময়ে কাজে লাগিয়ে বিশ্ব অর্থনীতিতে অচিরেই বাংলাদেশ এনার্জি টাইগারে পরিণত হবে। শিবলি আল সাদিক, সময় সংবাদ, দুবাই এক্সপো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হয়ে গেল 5 দিন ব্যাপী আলোকসজ্জা প্রদর্শনী। হলিডে থিমকে ঘিরে আয়োজিত এই প্রদর্শনী দেখতে শহরের বোটানিক্যাল গার্ডেনে ভিড় করেন হাজারো দর্শনার্থী। প্রায় 17 মাইল জুড়ে শত শত লাইট দিয়ে সাজানো হয় বাগানটি। প্রথমবারের মতো এমন উদ্যোগ নেয় স্থানীয় কর্তৃপক্ষ। যতদূর চোখ যায় কেবল আলো আর আলো। লাল সবুজ রঙের লাইটে জড়িয়ে আছে বড় বড় গাছ, চোখ জুড়ানোর মতো অবস্থা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথমবারের মতো এই আলোকসজ্জা প্রদর্শনীর আয়োজন করা হয়। শহরের একটি বোটানিক্যাল গার্ডেনে আয়োজিত এই প্রদর্শনী দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। প্রায় 17 মাইল জুড়ে নানা রঙের লাইট ও ক্যাবল দিয়ে সাজানো হয় বাগানটি। এর মূল ফটক আলোয় ঘেরা টানেলের আদলে সজ্জিত করা হয়। এতে কয়েক গুণ বেড়ে যায় বাগানের সৌন্দর্য। সঙ্গে মিউজিক তো আছেই। সব মিলিয়ে অন্যরকম এক আবহ উপভোগ করেন ঘুরতে আসা দর্শনার্থীরা। হলিডে থিমকে ঘিরে এমন উদ্যোগ নেওয়া হয় যাতে করে অবসরে শহরের বাসিন্দারা প্রিয়জনদের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটাতে পারেন। এবারই প্রথম এমন অভিজ্ঞতার মুখোমুখি হন তারা। এটি অত্যন্ত মনোরম একটি প্রদর্শনী। এখানে বড়দের পাশাপাশি আনন্দঘন মুহূর্ত কাটাতে পেরেছে শিশুরাও। আমরা মিউজিকের পাশাপাশি সৌন্দর্য উপভোগ করছি। করোনার ভয়াবহ অভিজ্ঞতার মধ্যেই মানুষের এমন একটুখানি আনন্দের প্রয়োজন ছিল। সত্যি খুব সুন্দর আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। প্রিয়জনদের নিয়ে আমরা এটি উপভোগ করছি।
আলোক প্রদর্শনী উপভোগের পাশাপাশি সেলফি ও ছবি তুলতে একদমই ভুলেননি দর্শনার্থীরা। এছাড়াও এতে ঘুরতে আসার পাশাপাশি প্রিয় সঙ্গীকে প্রপোজ করতেও দেখা যায় অনেককে। আলোক প্রদর্শনের জন্য বোটানিক্যাল গার্ডেনটি সাজাতে ব্যয় করা হয়েছে নানা রঙের লাখখানেক লাইট ও কেবল। রাইসা জান্নাত, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।